শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা মা ও বোনের সাক্ষ্য গ্রহণ। আদালতে হাজির দুই আসামি সোহেল ও স্বপ্না। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ। একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক, অভিযোগ গ্রাহকদের। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, এক শিশু ও দুই নারী সহ নিহত 5, আহত আরও 2 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এরপর সাক্ষ্য দেন রামিসার মা পারভিন আক্তার। মঙ্গলবার সকাল 10:30 থেকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে রামিসার মা পারভিন আক্তার তার জবানবন্দিতে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন বিচারকের সামনে। এরপর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোন রাইসার ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। এর আগে আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে আদালতে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, বিচারকের সামনে ছাড়া আসামির আর কারো সামনে কথা বলার এখতিয়ার নেই। আসামি সোহেল রানা যেন কোথাও বক্তব্য দিতে না পারে এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত 19 মে পল্লবীর 11 নম্বর সেকশনে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। দর্শক, শিশু রামিসা হত্যা মামলার শুনানির সর্বশেষ সংবাদ সংগ্রহে আমরা চলে যাচ্ছি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। জিয়া, শুনানির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর আইনজীবীরা কি বলছেন? ধন্যবাদ রায়হান, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, এবং বিরতির পর আবার ঠিক 1:30টার সময় সে সাক্ষ্য গ্রহণ আবারও শুরু হয়েছে। এরই মধ্যে 10 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং 11তম যে সাক্ষী তার সাক্ষ্য নিচ্ছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের যে বিচারক মাসরুর সালেকিন। এবং আপনার মাধ্যমে দর্শকদের আমি এও জানিয়ে রাখি, আজকে সাক্ষ্য গ্রহণ শুরুর পরে আদালতে যখন ট্রাইব্যুনালের সামনে উপস্থিত ছিলেন রামিসার পুরো পরিবার, বাবা মা, বোন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা, এবং সকলেই কিন্তু অশ্রুসিক্ত অবস্থায় ছিলেন। এবং সাক্ষ্য গ্রহণ শুরুর পর যখন প্রথম এবং মামলার বাদী হিসেবে এবং প্রথম সাক্ষী হিসেবে রামিসার বাবা সাক্ষ্য দেন আদালতে এবং তিনি ঘটনার বর্ণনা দেন, এরপর আসেন রামিসার মা এবং তিনি কান্নাজড়িত কণ্ঠে তার সেই তার মেয়েকে হত্যা পর মানে যে দৃশ্য তিনি দেখেছেন এবং যে ঘটনা ঘটেছিল সেটার তিনি বিস্তারিত বর্ণনা দেন। এবং লোমহর্ষক সেই তার রামিসার মার মুখের সেই বর্ণনা, অশ্রুসিক্ত হয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি যে বর্ণনা দিয়েছেন, তাতে করে পুরো ট্রাইব্যুনাল অর্থাৎ আদালত, পুরো এজলাস কক্ষ কিন্তু একেবারে মানে হতবিহ্বল হয়ে যায় এবং সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তার সেই কথা শোনার পর। এবং এরপর কিন্তু একে একে সকলে সাক্ষী দেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে মামলার সাক্ষ্যরা যে ধরনের সাক্ষ্য দিয়েছেন তাতে করে তাদের মামলা প্রমাণে কোনো ধরনের বেগ পেতে হবে না। অর্থাৎ আসামি সোহেল রানা এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, দুজনকে তারা সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। তো রায়হান, আবারও আদালত শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ চলছে। শেষ হওয়ার পর আপনার মাধ্যমে দর্শকদের আমরা বিস্তারিত জানাবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আমরা আবারও যোগাযোগ করব আপনার সাথে। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা সিএমএম আদালত থেকে, যেখানে শিশু রামিসার হত্যা ও ধর্ষণ মামলার বিচারের শুনানি চলছে। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ইসলামী ব্যাংককে আবারও একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। এতে ব্যাংকটির স্থিতিশীলতা ও গ্রাহক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তাদের। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে তারা বলেন, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, গ্রাহকদের আন্দোলন মিসগাইড করতেই বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র রাজনৈতিক ট্যাগিং দিয়েছেন। সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে ঘিরে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সতর্ক অবস্থায় রাখা হয়েছে জলকামান ও সাজোয়া যান।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগকে কেন্দ্র করে সচেতন গ্রাহক ফোরামের যে আন্দোলন চলছে তার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রায়হান, আপনাকে ধন্যবাদ। আজকে সকাল 9টা থেকে এই সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা আন্দোলনটি আগামীকালকে পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে। এখানে যে আন্দোলনের আহ্বায়ক নুরুন নবী মানিক, এর আগে তিনি সংবাদ সম্মেলনে আমাদেরকে, গণমাধ্যমকে যেটি জানিয়েছে যে আসলে এই 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের যে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছিল ওমর ফারুক খানকে, তাকে কোনো কারণ ছাড়া, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ছুটিতে পাঠানোর পরে এখানে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে। যে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। 5ই আগস্টের পর কিন্তু তাকে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। সেরকম একজন প্রশ্নবিদ্ধ লোককে এখানে কেন নিয়োগ দেওয়া হয়েছে চেয়ারম্যান হিসেবে, সেই প্রশ্ন তারা রাখেন এবং তাকে কোনোভাবেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যুক্ত হতে দিবেন না, এই ধরনের স্লোগান তারা দিয়েছেন বা কর্মসূচি থেকে এই ধরনের প্রতিবাদ তারা জানিয়েছেন। একই সাথে তারা দাবি জানিয়েছেন যে যেই 5ই আগস্টের পর যে নতুন এমডি ওমর ফারুক খান, তাকে যে গতকালকে যে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বা তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে গতকালকে খুরশিদ আলম নতুন চেয়ারম্যান, তার এখানে জয়েন করার কথা ছিল, কিন্তু তাকে জয়েন করতে এইখানে আন্দোলনের কারণে তিনি কিন্তু জয়েন করেন নাই। সন্ধ্যার পরে রাতে ভার্চুয়ালি একটি পর্ষদ মিটিং ডেকে কিন্তু সেখানে যে সাবেক যে এমডি ওমর ফারুক খান, তার পদত্যাগপত্র কিন্তু গ্রহণ করা হয়েছে। এটিকে তারা নিয়ম বহির্ভূত হিসেবে উল্লেখ করছে। অবিলম্বে ওমর ফারুক খানকে পুনরায় ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল রাখার দাবি তারা জানিয়েছে। একই সাথে তারা আরেকটি বিষয় জানিয়েছে যে যাকে এখানে এই চেয়ারম্যানকে অভিযোগ করছে যে এই চেয়ারম্যানের মাধ্যমে মূলত এস আলমকে আবার ফিরিয়ে আনা হবে, যারা ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে লোপাট করেছে। এজন্য অবিলম্বে তারা এই ব্যাংককে পুনর্গঠনের দাবি জানিয়েছে, যাতে করে এখানে কোনো ধরনের ইসলামী ব্যাংকের যে এর আগে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং কোনোভাবেই নতুন চেয়ারম্যানকে এখানে যুক্ত হতে দেবেন বা পদে গ্রহণ করতে দেবেন না, এই ধরনের হুঁশিয়ারিও তারা দিয়েছে। তো এইমাত্র এখানে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে আগামীকালকে পর্যন্ত। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব আপনার সাথে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শুভ মাহফুজ, যিনি জানাচ্ছিলেন ইসলামী ব্যাংকে আন্দোলনরত গ্রাহকদের সর্বশেষ খবরাখবর। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছে এক শিশুসহ 5 জন। নিহতদের মধ্যে এক শিশুসহ 2 নারী এবং 2 পুরুষ রয়েছে। আহত হয়েছে আরও 2 জন। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে 1 জন নিহত ও 1 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় নওগাঁয় নিহত হয়েছে 1 জন। ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম আন্ডারপাসের কাছে ভোরে দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভাঙা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় 4 জন। এ সময় গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতদের বাড়ি যশোর জেলা। এদিকে চট্টগ্রামে কর্ণফুলীর নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক এবং তার বাবা দুর্গাপদ মল্লিক। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের সিংহরা গ্রামে। মে মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এবারের ঈদ উল আজহা উদযাপনে মাস জুড়ে শুধুমাত্র নগদের মাধ্যমেই লেনদেন হয়েছে 44,639 কোটি টাকা। একদিনের লেনদেনেও একাধিকবার নতুন রেকর্ড গড়েছে নগদ। এ বিষয়ে নগদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উল আজহার সপ্তাহে অন্তত 3 বার দিনে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। ঈদের মাসে মানুষের লেনদেন সংক্রান্ত প্রয়োজন বেড়ে যাওয়ায় নগদের উপর নির্ভর করেছেন গ্রাহকরা। এই
সময় ক্যাশ ইন, ক্যাশ আউট, বিদেশ থেকে আসা রেমিটেন্স, মোবাইল রিচার্জ ও কেনাকাটার পেমেন্ট সহ বিভিন্ন কাজে আগের চেয়ে বেশি নগদের উপর নির্ভর করেছেন গ্রাহকরা। নগদের মাধ্যমে লেনদেনের এমন ইতিবাচক ধারা প্রসঙ্গে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেয়া প্রশাসক মোতাসিম বিল্লাহ জানান, নগদের এমন কিছু সেবা আছে যা সহজে গ্রাহকদের আকৃষ্ট করে, ফলে নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। গ্রাহকদের আস্থা বৃদ্ধির ফলে দিন দিন নতুন রেকর্ড লিখতে পারছে নগদ। অর্থনীতিবিদদের অভিমত, অর্থনীতির খুব খারাপ সময়ে দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। এই খারাপ অর্থনীতির মধ্যে সরকার রাজস্ব বাড়াতে চায় প্রায় 2 লাখ কোটি টাকা, বৃদ্ধির হিসেবে 23%। অর্থনীতিবিদরা বলছেন, কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা জোরদার, বিশাল জ্বালানি ভর্তুকির জন্য বড় রাজস্ব আদায়ের কোনো বিকল্প নেই। তবে এনবিআরের সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন না হলে কোনোভাবেই সে লক্ষ্যের কাছাকাছিও যাওয়া সম্ভব হবে না। গোলাম মইনুল্লাহ হাসানের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের 5 মাসের মাথায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। এদিকে এখনো বেশিরভাগ ব্যাংকের অবস্থা নাজুক, রয়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, পূর্বের শর্ত পূরণ না হয় দাতা সংস্থার কাছ থেকে বড় ঋণ প্রাপ্তির আশাও কম। তাই অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বৃদ্ধি ছাড়া পথ খোলা নেই বলছেন অর্থনীতিবিদরা। সরকার এই মুহূর্তে এমন একটা চ্যালেঞ্জে রয়েছেন যেখানে বিদেশি উৎস থেকে বর্ধিত ঋণ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, যেহেতু তার ব্যালেন্স অফ পেমেন্টস পজিশন তুলনামূলকভাবে অতটা ভালো না। আবার একই সাথে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার যদি ঋণ নেন, ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে ঋণ নেন, তাহলে ব্যক্তি খাত যে ব্যাংক থেকে ঋণ নেবেন সেই সুযোগটা তার অনেকটাই কমে আসে। তবে এটাও বাস্তবতা যে বাংলাদেশে যে পরিমাণ রাজস্ব জিডিপি অনুপাত, সেটা এশিয়ার ভিতরে সর্বনিম্ন, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশের সাপেক্ষে মোটেই গ্রহণযোগ্য না, এবং আমাদের এখানে রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ডেফিনেটলি টাফ হবে। এখন টাফ হলে যদি সেটা না পারে পুরোপুরি অর্জন করতে, কতটা পারবে না প্রশ্ন সেটা, যে হয়তো আমি 9,30,000 কোটি টাকার বাজেটের মধ্যে যে হাই টার্গেট থাকবে রেভিনিউর, সে জায়গায় আমরা পৌঁছতে পারলাম না। এখন কতটা ঘাটতি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ঘাটতিটা অর্থায়ন কীভাবে হবে, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যমান এনবিআর কাঠামো দিয়ে রাজস্বের বড় জাম দেওয়া কঠিন বলে মনে করেন তিনি। রাতারাতি এনবিআর মানুষের যারা কালেক্ট করে তাদের যে স্বচ্ছতা, সেখানেও আমরা বদলা দিতে পারবো না। ফলে একটা বাজেটের পিরিয়ডে আমরা ধরে নেব যে এইগুলো একই রকম থাকবে, স্বচ্ছতা বলি, ঠিক আছে, বা তাদের যে ড্রাইভ সেগুলো একই রকম থাকবে। তো একই রকম থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কতটা পারবে। প্লাস যারা কিনা ট্যাক্সের বাইরে আছে, হ্যাঁ, গ্রামে গঞ্জে আমরা যেটা প্রবৃদ্ধি কেন্দ্র বলি, গ্রোথ সেন্টার বলি, সেখানে কিন্তু 3 রাস্তা মোড়ে আপনি দেখবেন, হ্যাঁ, একটা দোকানের মধ্যে একজন দেখেছি মাসে হয়তো মানে 1-2 লাখ টাকা তারা তো টার্ন ওভার, এবং তাদের দেখা গেছে কি যে ইনকাম, হ্যাঁ, মান্থলি, ইয়ারলি তাদের ট্যাক্স দেওয়ার কথা, এবং সেখানে কিন্তু অনেক জায়গায় ট্যাক্স যে দিতে হয় সে ধারণাটাই নাই। রাজস্ব বাড়াতে সম্পদ কর আরোপ সহ বেশ কিছু নতুন খাত তৈরি করতে চাইছে এনবিআর। যে সরকার নতুন ধরনের কিছু কিছু রাজস্ব আদায়ের উদ্যোগ নিচ্ছেন, কর আদায়ের উদ্যোগ নিচ্ছেন, উত্তরাধিকার কর, সম্পদ করের মতো বিষয়গুলো, এই ধারণাগুলো নতুন। তবে আমরা মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত আসলে গড়জালের বাইরে যারা রয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে আসা। সবসময় যেটা হয় যে রাজস্ব বোর্ডের একটা প্রবণতা থাকে যে সমস্ত উৎস থেকে সহজে আদায় করা যায়, যে সমস্ত জিনিসগুলো সহজে ট্রেস করা যায়, তাদেরকেই মূলত একটা টার্গেট করার একটা প্রবণতা থাকে। আসছে অর্থ বছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব এরই মধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, সবকিছু মানুষের প্রত্যাশার বিপরীতে চলছে। সিলেট সদর উপজেলায় ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার 4 বছর বয়সী শিশু ফাহিমার স্বজনদের সাথে দেখা করেন জামাত আমির। এ সময় স্বজনদের সমবেদনা জানান তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিরোধী দলীয় নেতা। অভিযোগ করেন, সরকার অত্যন্ত তড়িঘড়ি করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এর ফলে সাধারণ মানুষের উপর সরাসরি করের বোঝা আরও বাড়বে, যার জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে। দেশ জুড়ে হাম ও রুবেলার প্রাদুর্ভাব এবং এতে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানান ডাক্তার শফিকুর রহমান। সর্বোচ্চটা আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। আমি স্যার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি বিচার চান কিনা, তিনি বলছেন কার কাছে বিচার চাইব। অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন?
বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী যিনি তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। দেশ ভালো নেই, প্রত্যাশার বিপরীতে এখন দেশ। শুধু এইটুকু বলে গেলাম, কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি ওই স্রোত যত ভয়াবহ হোক, এই স্রোতের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। দেশ জুড়ে বাড়ছে হামের প্রকোপ। রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। শুধু গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 33 জন। বছরের শুরু থেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 1000 শিশু। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। 18 দিন বয়স থেকেই হামের সঙ্গে লড়ছে জুনায়েদ। এখন তার বয়স 1 মাস। অবস্থার অবনতি হলে ফরিদপুরে 3 দিন চিকিৎসার পর তাকে আনা হয় রাজধানীর শিশু হাসপাতালে। ওর 18 দিন বয়সে শরীরে প্রথম র্যাশ দেখা দিছে। পরে আমরা আমাদের জেলা হসপিটালে ভর্তি করছিলাম, সেখান থেকে এখানে আসছি। এখানে হাম টেস্ট করে হাম ধরা পড়ছে। তো আমরা আইসিইউতে ছিলাম 11 দিন, আর এখানে আসছি আজকে 3 দিন। শুধু জুনায়েদ নয়, শিশু হাসপাতালের ওয়ার্ড জুড়ে বিভিন্ন বয়সী হামে আক্রান্ত শিশুদের ভিড়। হাসপাতাল সূত্র বলছে, বর্তমানে হামে আক্রান্ত 112 শিশু ভর্তি রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 33 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে প্রায় 998 জন শিশু। 4 দিন জ্বর ছিল, জ্বর কমে না, পরে ঢাকায় নিয়ে আসছি। আসার পরে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার একদিন পরে আবার হাম উঠছে। ওর প্রথম জ্বর, তারপর কাশি হয়েছে, তারপর 2 দিনের দিন এই গায়ে লাল লাল এগুলো উঠতেছে। তারপর ডাক্তার বলছে আর কি ওর হাম হয়েছে, তারপর এখানে নিয়ে আসছে। পাতলা পায়খানা হয়েছিল, আবার ঠান্ডা, মানে কাশতে কাশতে বমি করতো, আবার এই শরীরে মধ্যে ওগুলো উঠছিল। পরে এক জায়গায় এসে ওষুধ পানি দিয়ে অনেক কিছুটা কমছে আর কি। চিকিৎসকরা বলছেন, হামের পাশাপাশি নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে আসা রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা আসলে মিজাজের সাথে কমপ্লিকেটেড পেশেন্টগুলো বেশি পাচ্ছি, বিশেষ করে নিউমোনিয়া, তারপর হচ্ছে ডায়রিয়া, যেগুলো সাথে কমপ্লিকেশন সহ পেশেন্ট। এবং ঈদের পর থেকে পেশেন্টের চাপ আরও বেড়ে গেছে। এখন ভবিষ্যতে আসলে সামনের 1-2 সপ্তাহ কী হবে জানি না, কারণ হিউজ অ্যামাউন্ট অফ মানুষ ঢাকার বাইরে গিয়েছেন, ওনারা আবার এসেছেন। স্প্রেড করার পসিবিলিটি আরও, মানে একটা স্কোপ কিন্তু এখানে জেগে গেছে। হাসপাতালটির পরিচালক জানান, দেশের প্রায় সব জেলা থেকেই রোগী আসছে শিশু হাসপাতালে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরও বাড়ছে অতিরিক্ত চাপ। হাম পরিস্থিতি যখন 0-র কাছাকাছি আসলেও আমাদের কাছে আসবে, কারণ ওই যে জটিল রোগীগুলি যারা পেরিফেরিতে পারে না, তারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ এরকম একটা 760-70টা রোগী শিশুর বেডের হসপিটাল, যেখানে গবেষণা হয়, যেখানে টিচিং হয়, যেখানে স্পেশালাইজড ডিপার্টমেন্ট প্রতিটা আছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময় মতো টিকা নিশ্চিত করা। পাশাপাশি আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। চিকিৎসকদের পরামর্শ, আতঙ্ক নয়, সতর্কতাই পারে শিশুদের সুরক্ষিত রাখতে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। নেত্রকোনা পৌর শহরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় জখম করা হয়েছে স্বামী আবু চান ও ছেলে মুন্নাকে। উত্তর কাটলি এলাকায় গতকাল সন্ধ্যায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, গুরুতর জখম গৃহকর্তা আবু চান বাসায় হামলার বিষয়টি বড় ছেলেকে ফোন করে জানায়। খবর পেয়ে ছেলে ও এলাকাবাসী বাবা ছেলেকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে। আর গৃহবধূ মনোয়ারা বেগম চায়নার মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িত সন্দেহে আটক করা হয়েছে রিকশা চালক আব্দুর রশিদকে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বাগেরহাটে খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহের মাজারের পুকুরে কুমিরের কামড়ে নিহত শিশু ফাতেমার বাদ জোহর নামাজে জানাজা শেষে দাফন হয়েছে মাজার সংলগ্ন গণকবরস্থানে। একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক
মানসিক ভারসাম্যহীন মা। স্বাভাবিক বিবেক বুদ্ধি না থাকলেও সন্তান হারানোর কষ্টে পাথর হয়ে গেছেন তিনি। মানসিক ভারসাম্যহীন এই নারীর নাম পরিচয় না জানলেও ফাতেমার মৃত্যু ও মায়ের কষ্টে শোকাহত মাজার এলাকার বাসিন্দারা। ফাতেমার যখন আনুমানিক 1 বছর বয়স তখন থেকেই মা আর এই শিশু সন্তানের ঠিকানা হয়ে ওঠে খানজাহান রহমতুল্লাহি আলাইহের মাজার দিঘির ঘাট ও আশপাশের এলাকা। এখানেই ফাতেমার বেড়ে ওঠা, হাসা খেলা, দিঘিতে গোসল, দিঘির ঘাটে খাওয়া, ঘুমানো, এটাই ছিল নিত্যদিনের গল্প। গতকাল সোমবার রাতেও স্বাভাবিকভাবে ফাতেমা দিঘির ঘাটে গোসল করছিল। হঠাৎ কুমির তাকে আক্রমণ করে। এক পর্যায়ে পানির নিচে টেনে নেয়। রাতভর খোঁজাখুঁজির পর সকালে ঘাটের অদূরে তার মৃতদেহ পাওয়া যায়। এর আগে গত 8 এপ্রিল দিঘির ঘাট থেকে কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ার ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনায় আসে। সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনে বিপাকে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। ময়মনসিংহের বৃহত্তম চামড়ার বাজার শম্ভুগঞ্জ ও নগরীর সেহরা চামড়া গুদামে এবার কোরবানির পশুর চামড়ার সংখ্যা ছিল গতবারের চেয়ে অনেক বেশি। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আর ক্রেতার অভাবে এই ব্যবসায়ীরা বিপাকে। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য ও নাজিবুদ্দিনের চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা গ্রাম ও শহর থেকে চামড়া কিনে বিক্রি করতে নিয়ে আসেন শম্ভুগঞ্জ বাজারে। চামড়া কিনতে রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা ছুটে আসেন এই বাজারেই। প্রতি বছরই এই বাজারে বিপুল সংখ্যক চামড়া বেচা কেনা হয়, কিন্তু এবার চামড়া কেনা বেচায় ধস নেমেছে এখানে। লোকসানের মুখে পড়েছেন ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। সেন্টিগ্রেড করে ট্যানারি মালিকরা চামড়া কিনে পরে আমগো সরকারের রেট পাই না। রেট দেয়, রেট মতো আমরা বিক্রি করতে পারি না। সব কিছু বেচে কিনে আমরা নিঃস্ব হয়ে গেছি গা। হ্যাঁ, কত হলো যে আমরা যে সঠিক রেটটা পাই সরকারের কাছে আমরা আবেদন জানাই। চামড়ার জিনিসপত্র ব্যবহার করি, যেমন ব্যাগ, জুতা, আরো বিভিন্ন আসবাবপত্র, ওগুলোর দাম কিন্তু ঠিকই বেশি, কিন্তু আমরা যখন চামড়া বিক্রি করতে যাই তখন আমাদের দাম সঠিক মূল্যটা আমরা পাই না। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনলেও কাঙ্ক্ষিত মূল্যে চামড়া বিক্রি করতে না পারলে ব্যাপক লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। আমরা যে দামে মাল কিনি সরকারের রেট অনুযায়ী মাল কেনার পর এর অর্ধেক দামও পাওয়া যায় না। সরকারের কাছে দাবি আমাদের যেন সরকার এই বিষয়টা খেয়াল করে। সরকারের রেট দিচ্ছে একটা, আমরা ট্যানারের মালিক বললে তারা বলে সরকারের কাছে বেচেন যা, তারা সিন্ডিকেট হইয়া তারা দাম নেয়। একটাই দাবি যাতে সিন্ডিকেট ভাঙ্গিয়া সিন্ডিকেট মুক্ত করিয়া এই চামড়ার ব্যবসাটা যাতে আবার সচ্ছল হয়, ঠিক হয়। সম্ভাবনাময় চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে চামড়া বেচাকেনায় ব্যবসায়ীরা সরকারের আশু হস্তক্ষেপ চেয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।